মহাশয়কে এরপরে সংক্ষিপ্ত আকারে দু চার কথা বলার জন্য। নন্দীগ্রামের যে আন্দোলন হয়েছিল সেই আন্দোলনের ভূমি রক্ষা কমিটির যিনি নেতৃত্ব দিয়েছিলেন, কেউ কেউ বলে তিনি নাকি একা নেতৃত্ব দিয়ে নন্দীগ্রাম করেছিলেন, যিনি প্রথম দিন থেকে গুলির আওয়াজ শুনে বোমের আওয়াজ শুনে বাড়িতে থাকতে পারতেন না। ভূমি রক্ষা কমিটির নামে নন্দীগ্রামের বুকে দাঁড়িয়ে প্রথম লড়াই করেছিলেন, তার নাম শেখ সুফিয়ান সাহেব। তিনি আমাদের সামনে তাকে অনুরোধ জানাচ্ছি। এগিয়ে আসো, এগিয়ে আসো, আপনারা এগিয়ে আসো, তৃণমূল কংগ্রেসের ডাকে আজকের এই পদযাত্রা ও সভা উপস্থিত আছেন আমাদের জানেন আমাদের সর্বজন নেতৃত্ব প্রাক্তন মন্ত্রী সাংসদ সদ্য সৌগত রায় মহোদয় আছেন, আমাদের পশ্চিমবঙ্গ সরকারের জানেন আপনাদের পৌরমন্ত্রী দীর্ঘদিনের নেতৃত্ব সদ্য ফিরাদ আকিন্দা আছেন, আমাদের একজন সাংসদ আছেন, আপনার জানেন রাজ্যসভার সদস্য, আমাদের বিধায়করা আছেন, বিভিন্ন জায়গা থেকে পঞ্চায়েত সমিতির সভাপতি, সহসভাপতি, কর্মাধ্যক্ষ, সদস্য, পঞ্চায়েতের প্রধান, পঞ্চায়েতের সদস্য, পৌরসভা কাউন্সিলররা, বিভিন্ন দলের নেতৃত্ব কর্মী সবাইকে শ্রদ্ধা ভালোবাসার অভিনন্দন জানাই। আমরা বলি আমরা বাংলার মানুষ, আমাদের বাংলার গর্ব মমতা। আমরা এই গর্ব বোধ করি এই কারণে যিনি বিশ্বের বাজারে পাঁচটা পুরস্কার পেয়েছেন আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ভারতবর্ষের কোন মুখ্যমন্ত্রী পায়নি, বিশ্বের কোন মন্ত্রী পায়নি, এটা আপনারা জানেন। আজকে আমরা মানুষের কাছে বলতে পারি দুয়ারে দুয়ারে সরকার বাড়িতে বাড়িতে যাচ্ছে, বলছে তোমার বাড়িতে স্বাস্থ্য সাথী আছে কিনা, তোমার বাড়িতে খাদ্য সাথী আছে কিনা, তোমার বাড়িতে বাংলা বল যোজনা হয়েছে কিনা, বার্ধক্য ভাতা পেয়েছো কিনা, অক্ষম ভাতা পেয়েছো কিনা, তোমার বাড়িতে শিশু সাথী হয়েছে কিনা, তোমার বাড়িতে সভাপতিদের প্রাপ্য পেয়েছো কিনা। সার্বিকভাবে উন্নয়নের জন্য আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দুয়ারে সরকার করেছেন। বাংলাতে এমন কোন ভারতবর্ষে কোন মুখ্যমন্ত্রী আছে বাড়িতে বাড়িতে সরকারকে পৌঁছাবে, বুকের পাটা আছে পারবে না, এইসব সহ্য করতে পারে না। আমাদের এই বিরুদ্ধে কিছু নেত্রী জিয়া শুরু করছে, বিজেপি ভারতীয় যাত্রাবাদী, ওই যাত্রাবাদী অনেকেই আছে, বাইজি আছে, খলনায়ক আছে, বিভিন্ন রকম আছে। এই যাত্রাবাদী একটা ভিলেন দরকার ছিল, সেই ভিলেনটাকে হাতিয়ে নিয়েছে, সেই ভিলেনটা হাতিয়ে নিয়েছে। কত বড় ভিলেন জানেন? আমি নন্দীগ্রামের মানুষ, নন্দীগ্রামে ভূমি আন্দোলন করেছিলাম, আমি ভূমি উচ্ছেদ প্রতিরোধ কমিটির সভাপতি, নন্দীগ্রামের মানুষকে নিয়ে আন্দোলন করেছিলাম। 2003 সালে নন্দীগ্রামের মানুষ নন্দীগ্রামকে অবরুদ্ধ করে দিয়েছিল রংপুর সরকারের বিরুদ্ধে। তখন কিন্তু যিনি আমাকে নেতা নেতা বলতেন তিনি নন্দীগ্রামে ঢোকেননি। 2007 সালে ভারত বন্ধের বিশ্বজিৎ মাইতি শেখ সেলিম মারা গেছিল বলচাট্টে। কাঁথির নেতা বেলা 10টার সময় গিয়ে দেখতে গেছে, আন্দোলন করতে যায়নি, চ্যালেঞ্জ করছি, আন্দোলন করতে যায়নি। 2014 সালে সিপিএম এর হার মধ্যে গুলিতে, পুলিশের গুলিতে নন্দীগ্রামের মানুষ শহীদ হল, নন্দীগ্রামের মানুষ আহত হল, 167 জন মহিলাকে প্রকাশ্য দিবালোকে ধর্ষণ করলো, মায়ের সামনে মেয়েকে, মেয়ের সামনে মাকে। তখন কিন্তু এই কাঁথির যুবরা সেই সময় ছিল না, বাড়িতে বসেছিল।
হলেন নেতা, আর সেই নেতা আখ্যা দিয়ে বাংলাতে মন্ত্রী হল। 2009 সালে লোকসভা নির্বাচনে শুভেন্দু অধিকারীকে ভোট দিয়েছিল বলে মীর ইতিহাসকে সিপিএমরা কুপিয়ে কুপিয়ে হত্যা করলো। আগামী বছরের সামিনাকে কুপিয়ে কুপিয়ে হত্যা করলো। তুমি শুভেন্দু অধিকারী সে মীর ইয়াসিনকে ফিরিয়ে দাও, তার স্ত্রীর কোলে, 2.5 বছরের সামিনাকে তার মায়ের কোলে ফিরিয়ে দাও। তুমি তো চলে গেল বিজেপির কোলে চলতে বড় লোভে। আজকে সেই শহীদরা কিন্তু যাবে কোথায়? তুমি যেখানে জিহাদ করছো, তুমি নন্দীগ্রামের আন্দোলনে তুমি নেতা ছিলে না, তোমাকে ভোট দেওয়ার জন্য যারা ফোন হয়েছিল তাদের কি হবে? তুমি তো পালিয়ে গেলে, সেখানে তো তুমি ফিলেনি করতে, যাত্রাবাড়িতে যাত্রা করতে, এদের কি হবে? তাই আমি বলি বেঈমান মির্জাফর অনেককেই বলে, কিন্তু একে দেখলে মির্জাফরও দুটো ফেলা। মির্জাফর কি বেঈমান মির্জাফর আমরা নন্দীগ্রামের মানুষ ঠিক চলে আসার 1 বছর থেকে পরিকল্পনা করে আমাদের নামে মিথ্যা মামলা জমিয়ে দিল। ময়সাল থানা ভাঙা আন্দোলন, থানা ভাঙা, আপনার সকালবেলা থানা ভাঙা, বিভিন্ন জায়গায় মিথ্যা মামলা দিয়ে দিল। একজন প্রতারক বেঈমান মানুষ দেখলে কে ফিরে দেবে, লুকিয়ে লুকিয়ে পালিয়ে যাচ্ছে। কাঁথির জনসাধারণ দেখবে বলে আমাদের সামনে গাড়ি পাস করলো, লুকিয়ে পালিয়ে যাচ্ছে। লজ্জা! ছি, ছি। তাই আমি একটা কথা বলি, এই বেঈমানদের বিরুদ্ধে জিহাদ শুরু করতে হবে। বাংলার মাটিতে আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হাতকে শক্ত করতে পূর্ব মেদিনীপুর জেলা থেকে আমরা 16টা এমএলএসিকে উপহার দেবো এই প্রতিশ্রুতি দিয়ে এই বক্তব্য বলে সবাইকে শ্রদ্ধা ভালোবাসা জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আগামী জানুয়ারির 1ম সপ্তাহে আমাদের নেত্রী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নন্দীগ্রাম সেখানে চলো, সবাইকে আহ্বান, আপনারা যাবেন। ধন্যবাদ জানাই শেখ সুফিয়ান সাহেবকে। এরপরে আমরা একটা পরিবর্তন গ্রুপ, যে গ্রুপ সবসময়ের জন্য আমাদের তৃণমূল কংগ্রেসের কর্মসূচির সঙ্গে থাকে, সেই পরিবর্তন গ্রুপের একটা গান শুনবো। তারপরে আমাদের সাংসদ বর্ষিয়ান সাংসদ মুখপাত্র সৌরভ রায়ের কথা বলেন। সবাইকে অনেক অনেক শ্রদ্ধা সম্মান কৃতজ্ঞতা জানাই। বলে আমাদের দিদিমণির জন্য সবাই মিলে সবাই মিলে বসে বসে প্লিজ প্লিজ বসে। ঠিক আছে ঠিক আছে বসে, ঠিক আছে, ম্যানেজ করতে হবে ভাই। আরে তৃণমূলের জোয়ার তো জোয়ার হবে, ঠিক আছে।
হাতি শহরে এমন কোন রাস্তা নেই যে রাস্তা এখনো অবরুদ্ধ নয়। মানুষের সুনামি হয়েছে। আর আপনারা বলবেন, আমি বলবো আবার উঠেছে বঙ্গে, আর আপনারা বলবেন ধন্যবাদ জানাই দিদিমণিকে ধন্যবাদ জানাই। এবার আপনাদের সামনে বক্তব্য রাখছেন, আপনারা শুনুন।
নমস্কার বন্ধুরা, কংগ্রেসের ডাকে গান্ধীর এই ডরমিটরি ময়দানে আমাদের মিছিলের শেষে জনসভা অনুষ্ঠিত হচ্ছে। কলকাতা পৌরসভার প্রধান প্রশাসক, রাজ্যের মন্ত্রী ফিরহাদ আহমেদ আছেন, সাংসদ ডক্টর শান্তনু হোসেন আছেন, আমার 15 দিনের সহকর্মী, যখন আমি এমএলএ ছিলাম এদের সাথে একসাথে কাজ করেছি, বিপ্লব রায়চৌধুরী, অমিয় ভট্টাচার্য, অর্ধেন্দু মাইতি এবং অবশ্যই অখিল গিরি, অধ্যাপক জ্যোতির্ময় কর, তিনি আমার বিশেষ বন্ধু। আর অখিলের ছেলে সুপ্রকাশ, সে কলেজে আমার ছাত্র ছিল, সে যে বড় হয়ে এত বড় শক্তিশালী সংগঠন হয়েছে আমার জানা ছিল না। আমি তাকে দেখে আজকে আমি অনেকদিন থেকে 40 বছর থেকে কাটিয়ে আসছি, কিন্তু আজকে হয়েছে আজকে যে মিছিল হয়েছে তা কাঁথিতে সর্বকালে সর্ববৃহৎ মিছিল। আমার কাঁথির লোকরা বলছেন যে এত বড় মিছিল এর আগে কাঁথিতে কোনদিন হয়নি। কাঁথিতে আরেকটা প্রমাণ হল যে কাঁথি কোন পরিবারের জমিদারি নয়। মমতা ব্যানার্জিকে ভালোবাসে, শ্রদ্ধা করে, তাকে অনুসরণ করে তারা তাই অখিল সেই আমার খবর দিয়েছে আসার সংগঠনে সে একটা বড় ভূমিকা নিয়েছে। তাকে প্রমাণ হলো যে মমতা ব্যানার্জির কোন বিকল্প নেই। দীঘার সমুদ্র তট থেকে 2 কলসি জল দিলে যেমন জল কমে না, আমি আপনাদের স্থানীয় রাজনীতি এসব নিয়ে পরে বলব, কিন্তু আমি আপনাদের দৃষ্টি আকর্ষণ করতে চাই যে দেশ বড় সংকটের মধ্যে থেকে আছে। আমাদের দেশে যারা চাষি, পাঞ্জাবে, হরিয়ানা, উত্তরপ্রদেশে, রাজস্থানে, তারা এক মাস ধরে দিল্লির সীমানা অবস্থান করছে। এই শীতের মধ্যে তাদের অনেকে মারা যাচ্ছে, তারা ওইখানে খাওয়া দাওয়া করছে, রান্না করছে। তাদের দাবি কি? তাদের দাবি নরেন্দ্র মোদী যে জনবিরোধী, কৃষক বিরোধী 3টে আইন দিয়ে এসছে, যা কৃষিক্ষেত্রে সম্পূর্ণভাবে এইভাবে যারা ঢাকা যাচ্ছে বন্ধ করে দাও, মিটিং শুরু হয়ে গেছে। তারা দাবি করছে যে নরেন্দ্র মোদী কৃষক বিরোধী আইন প্রত্যাহার করেন। তারা বলছে নরেন্দ্র মোদীর আইন কৃষি ক্ষেত্রে নরেন্দ্র মোদী নরেন্দ্র মোদী কৃষি ক্ষেত্রে বড় পুঁজিপতি আদানি আম্বানিদের আসার সুযোগ করে দিচ্ছেন। সরকার 6 দফা আলোচনা করেছে, কিন্তু আলোচনা সফল হয়নি। তার কারণ কৃষকরা বলছে যে আইন প্রত্যাহার না করলে আমরা আলোচনা করব না। আমরা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে
দিল্লির সীমান্তে আন্দোলনরত কৃষকদের সমর্থন জানাই, অভিনন্দন জানাই এবং তাদের কাছে আবেদন করি যে এই কেন্দ্রীয় সরকারের কাছে মাথা নত করবেন না। আপনাদের লড়াইকে আমরা স্যালুট জানাই। আমাদের নেত্রী মমতা ব্যানার্জি এর মধ্যেই টেলিফোনে কৃষক আন্দোলন নেতাদের সমর্থন জানিয়েছেন। আমরা একথাই বলতে চাই যে কৃষকের আন্দোলন যেমন একদিন নন্দীগ্রাম থেকে শুরু হয়ে, শিবপুর থেকে শুরু হয়ে বামফ্রন্টের 34 বছরের শাসনকে উপড়ে ফেলেছিল, তেমনি দিল্লির সীমান্তে এই কৃষক আন্দোলন একদিন নরেন্দ্র মোদী স্বেচ্ছাচারী সরকারকে উপড়ে ফেলে দেবে ক্ষমতা থেকে, এই ভরসা বিশ্বাস আমাদের আছে। আপনারা দেশের দিকে তাকিয়ে দেখুন, দেশ সবচেয়ে কঠিন অর্থনৈতিক অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছে। যে অতিমারি চলছে, প্যান্ডেমিক চলছে, তাতে 4 কোটি কৃষক তাদের কাজ, 4 কোটি শ্রমিক তাদের কাজ হারিয়েছে। আপনারা সেই ছবি দেখেছেন যে যারা পরিযায়ী শ্রমিক তারা হেঁটে হেঁটে তাদের কর্মস্থল থেকে বাড়ি ফিরছে। তারা অনেকে ট্রাকে চাপা পড়েছে, রেলে চাপা পড়েছে। কেন্দ্রীয় সরকার তাদের কোনো সাহায্য দেয়নি, একটি পয়সা ক্যাশ টাকা সেই পরিযায়ী শ্রমিকদের কাছে পৌঁছয়নি। আমরা কেন্দ্রীয় সরকারকে ধিক্কার জানাই। কেন্দ্রীয় সরকার অতিমারি মোকাবিলায় ব্যর্থতা দেখিয়েছে। যদি আগে লকডাউন ঘোষণা করা যেত, দেশে আক্রান্তের সংখ্যা 1 কোটি ছাড়িয়ে গিয়েছে। 1 কোটি মানুষ কিছুতেই আক্রান্ত হতেন না। এর জন্য আমরা নরেন্দ্র মোদীকে দোষী ঠাওরাচ্ছি এবং তার সঙ্গে আমরা একথাই বলতে চাই যে নরেন্দ্র মোদী তিনি আজ পর্যন্ত বলতে পারলেন না যে কবে টিকা বার হবে, কবে সেই টিকা মানুষকে দেওয়া শুরু হবে, কবে এই করোনার ভীতি থেকে দেশের মানুষ বাঁচবে। আমরা নরেন্দ্র মোদীকে ধিক্কার জানাই, তার ব্যর্থ সরকারকে ধিক্কার জানাই। যখন এই প্যান্ডেমিক চলছে, প্যান্ডেমিকের টিকা দেওয়ার ব্যবস্থা করতে হবে। যখন কৃষকের আন্দোলন চলছে, তার সমাধান করতে হবে, তখন নরেন্দ্র মোদী স্বরাষ্ট্রমন্ত্রী হচ্ছে সেই পর্যায়ে এক সময় সর্দার বল্লভভাই প্যাটেল অধিকার করেছিলেন। সেই স্বরাষ্ট্রমন্ত্রী মোটা ভাই অমিত শাহ দিল্লিতে থেকে নিজের কাজ না করে হনুমানের মতো লাফিয়ে মাঝে মাঝে পশ্চিমবাংলায় আসছেন। এখানে যাচ্ছেন, ওখানে খাবলাচ্ছেন, কৃষকের বাড়িতে গিয়ে খেয়ে তার সঙ্গে কথা না বলে চলে যাচ্ছেন, আর রোজ বলছে বিজেপি 200 আসন পাবে। আমরা বলছি, আমরা জানতাম বঙ্কিমচন্দ্রের কমলাকান্তের আসন দপ্তর করেছিলাম। কমলাকান্ত আফিম খেত, দিনের বেলা আফিম খেলে লোকে স্বপ্ন দেখে, তাদের নেশা হয়। আমি জানি না অমিত শাহ কোন নেশা করে যে দিবা স্বপ্ন করতে শুরু করে। অমিত শাহের আমরা জানিয়ে দিতে চাই, এটা বাংলার মাটি, এটা দুর্জয় ঘাটি। এখানে 200 স্বপ্ন ছেড়ে দিন। আমরা তো চ্যালেঞ্জ করে বলছি, বিজেপি আগামী বিধানসভা নির্বাচনে 3 অঙ্কে পৌঁছতে পারবে না, তার মানে 99 ছাড়াতে পারবে। অমিত শাহ 2 বার আসুক আর 10 বার আসুক আর মোদী আসুক, আর বিজেপির নেতাগুলো হনুমানের মতো ধুপ ধুপ করে লাফিয়ে তাতে কোনো ফারাক হবে না।
এটা বাংলার নয়। মনে রাখতে হবে এই বাংলা স্বাধীনতা সংগ্রামের জন্ম দিয়েছে। এই কাঁথিতে জানিয়ে আমি স্যালুট জানাই দেশপ্রাণ বীরেন্দ্রনাথ শাসককে, যিনি সোজা হয়ে থাকতেন, বলেছিলেন আমায় যখন পোড়ানো হবে সোজা করে যাতে আবার পোড়ানো হয়, তার কারণ আমি ব্রিটিশের কাছে কখনো মাথা নিচু করতে পারি না। এই হচ্ছে কাঁথি ট্র্যাডিশন, এই হচ্ছে কাঁথি ঐতিহ্য। আর এই পূর্ব মেদিনীপুরে ছিল তমলুক, যেখানে সতীশা অজয় মুখার্জিরা তাম্রলিপ্ত জাতীয় সরকার তৈরি করেছিলেন। 3 বছর তমলুকে ব্রিটিশ পুলিশ ঢুকতে পারেনি। অবশেষে মহাত্মা গান্ধী এসে তাদের জাতীয় সরকার ভেঙে দেবার কথা বলেছেন। যারা মুখে এইরকম কিছু সুবিধা গান্ধীর হত্যাকারীদের পার্টিতে যোগদান করেছেন, নাথুরাম গডসের পার্টিতে যোগদান করেছেন, মেদিনীপুরের মানুষ কখনো ভুলবে না। আপনাদের আমি মনে করিয়ে দিতে চাই যে যখন মেদিনীপুরে তমলুকে তাম্রলিপ্ত জাতীয় সরকার চলছে, সেই সময় বাংলায় একটা মন্ত্রিসভা চলত। ফজলুল হক আর শ্যামাপ্রসাদ মুখার্জি সেই সরকারে ছিল। এই বাবা অন্যদিকে বসতে বল। ফজলুল হক আর শ্যামাপ্রসাদ মুখার্জি ছিলেন, তাকে বলতো শ্যামা হক মন্ত্রিসভা। আর যারা তাম্রলিপ্ত জাতীয় সরকারের কথা বলছে, সতীশ সামন্তর নামে জয়গান গাইছে, তারাই গিয়ে শ্যামাপ্রসাদ মুখার্জি প্রতিষ্ঠিত পার্টি জনসংঘ, যা পরে বিজেপি হয়েছে, সেখানে গিয়ে যোগ দিচ্ছে। এদের জাতীয় আন্দোলনের প্রতি কোনো বিশ্বস্ততা নেই। যারা জাতীয় আন্দোলনের বিরোধিতা করেছে, সেই হিন্দুত্ববাদী শক্তির সঙ্গে যারা হাত পেরোয়, তাদের মেদিনীপুরের মাটিতে কোনো জায়গা থাকতে পারে না। আজকে দেশের সামনে অনেক বিপদ, দেশের উন্নয়নের হার বাড়ার জায়গায় কমে গিয়েছে। আমি একটু আগে বললাম যে 4 কোটি লোক নতুন করে বেকার হয়েছে, দেশের অর্থনীতি মুখ থুবড়ে পড়ে গিয়েছে, ব্যাংকগুলো বন্ধ হবার পথে, এবং বড় বড় পরিমাণের টাকা নিয়ে নরেন্দ্র মোদীর বন্ধুরা তারা বিদেশে পালিয়ে গিয়েছেন। তার মধ্যে আছে নীরব মোদী, মেহুল চোকসি, বিজয় মালিয়া। এরাই হচ্ছে নরেন্দ্র মোদী বিজেপির প্রধান বন্ধু। এ কথা আমাদের ভুলে গেলে চলবে। আজকে নরেন্দ্র মোদী সরকার একটা নীতি গ্রহণ করেছে। আগে বলছিলাম কৃষকদের তারা তুলে দিতে চাইছেন পুঁজিপতিদের হাতে, ঠিক তেমনি ভাবে সরকারি সংস্থাগুলোকে বেচে দিয়ে দিতে চাইছে। আপনার টিভিতে দেখবেন ওএলএক্স বলে একটা সংস্থা বিজ্ঞাপন করে যে আপনার কিছু থাকলে ওএলএক্সে বেচে দিন, ওএলএক্সে বেচে দিন। এরাও বেচা শুরু করে দিয়েছে। দেশের বিমানবন্দর বিক্রি করে দিচ্ছে, রেল বিক্রি করে দিচ্ছে। এরপর রেলের গাড়িতে লেখা থাকবে আদবানি এক্সপ্রেস, আম্বানি এক্সপ্রেস, বিড়লা এক্সপ্রেস, টাটা এক্সপ্রেস। এরা জীবন বীমা কর্পোরেশন LIC কে প্রাইভেটাইজ করে দিতে চাইছে, বেচে দিতে চাইছে। এরা রাষ্ট্রায়ত্ত কয়লা ক্ষেত্রে এরা বিদেশি বিনিয়োগ নিয়ে আসতে চাইছে। এরা প্রতিরক্ষার সরঞ্জাম তৈরি করে, যে অর্ডিন্যান্স ফ্যাক্টরিগুলো, সেইগুলোকে কর্পোরেটাইজ মানে কোম্পানি করে দেওয়ার চেষ্টা করছে। এরা এক কথায় ভারতের সম্পদ বেচে দিচ্ছে। আজকে সারা দেশে
প্যান্ডেমিক চলছে, তাই আন্দোলন হচ্ছে না। আগামী দিনে এই সরকারি সম্পত্তি বেচে দেওয়ার বিরুদ্ধে দেশের মানুষকে সংগঠিত করতে হবে। দিল্লিতে যে সরকার চালায় তাদের মধ্যে কোনো গণতন্ত্র নেই। আপনারা জানেন নরেন্দ্র মোদী নোটবন্দি করেছিল, ডিমনিটাইজেশন করেছিল, কাউকে জিজ্ঞেস না করে, কাউকে না জানিয়ে। আপনারা জানেন নরেন্দ্র মোদী জিএসটি গুডস এন্ড সার্ভিসেস ট্যাক্স চালু করেছিল কোন রকম প্রস্তুতির সুযোগ না দিয়ে। ঠিক তেমনি তারা লকডাউন শুরু করেছে প্যান্ডেমিকে মাত্র 4 ঘন্টা নোটিশ দিয়ে তারা দিনের পর দিন মানুষকে কষ্ট দিয়ে এই পদক্ষেপ নিচ্ছেন এবং দেখছেন এরা গ্যাসের দাম বাড়াতে বাড়াতে চূড়ান্ত সীমায় নিয়ে গিয়েছে। আগামী দিনে এদের বিরুদ্ধে গণ আন্দোলন গড়ে তুলতে হবে। ভারতবর্ষে নরেন্দ্র মোদীদের একমাত্র কাজ কি করে ধর্মকে ব্যবহার করে রাজনীতি করা যায়। এই অতিমারির সময় তারা রাম মন্দিরের শিলান্যাস করেছে। এই অতিমারির সময় তারা বলছে মুসলিমদের 3 তালাক তারা বন্ধ করে দিয়েছে আইন করে। এই অতিমারির সময় তাদের কাছে সবচেয়ে জরুরি হচ্ছে লাভ জিহাদ বন্ধ করা, মুসলমানের ছেলে যাতে হিন্দুকে না বিয়ে করতে পারে তার জন্য আইন করা। এগুলো কোনোটাই মানুষের কাছে বড় কথা না। ধর্মের ব্যবহার ওরা করছে রাজনীতির জন্য, কিন্তু স্বামী বিবেকানন্দ বলতেন খালি পেটে ধর্ম হয় না। ওরা মানুষের পেট খালি রেখে ধর্ম গেলাতে চাইছে। এর বিরুদ্ধে মানুষকে প্রতিবাদ করতে হবে। এই ভারতবর্ষের মধ্যে একটাই উজ্জ্বল ব্যতিক্রম, তার নাম পশ্চিমবঙ্গ। একজনই উজ্জ্বল ব্যতিক্রম, তার নাম মমতা ব্যানার্জি। এই অবস্থার মধ্যে মমতা ব্যানার্জি সামনে থেকে রাজ্যকে নেতৃত্ব দিচ্ছেন। মমতা ব্যানার্জি যে দুয়ারে সরকার কর্মসূচি নিয়ে এসছেন, আপনারা সবাই অংশগ্রহণ করেছেন। 11 ডিসেম্বর শুরু হয়ে আজ পর্যন্ত দুয়ারে সরকারে 1,34,00,000 লোক নাম লিখিয়েছে। এত বড় কর্মসূচি এর আগে ভারতবর্ষে কোনদিন হয়নি। আমরা অভিনন্দন জানাই মমতা ব্যানার্জিকে। আমরা 11 তারিখ দুয়ারে সরকার একটা পর্যায়ে শেষ হবার পর বঙ্গধ্বনি শুরু করেছি। আমাদের কর্মীরা প্রত্যেক পাড়ায় পাড়ায় যাচ্ছেন, বলছেন আপনারা স্বাস্থ্য সাথী কার্ড দিন। দিলে কি সুবিধা হবে? নিলে একজন মহিলার নামে কার্ড হবে। মহিলার যদি কার্ড হয় সেই কার্ডে তিনি, তার স্বামী, তার ছেলে মেয়ে, তার বাবা মা, তার শ্বশুর শাশুড়ি সুবিধা পাবেন। কি সুবিধা পাবেন? প্রাইভেট হাসপাতাল এবং সরকারি হাসপাতালে 5 লক্ষ টাকা পর্যন্ত চিকিৎসার সুযোগ তারা বিনামূল্যে পাবে। এত বড় স্কিম ভারতবর্ষের কোনদিন হয়নি। নরেন্দ্র মোদীরা আয়ুষ্মান ভারত করেছিলেন, আমরা প্রত্যাখ্যান করেছি। আমাদের স্বাস্থ্য সাথী স্কিম যাচ্ছে অনেক ভালো, এ ব্যাপারে কোনো সন্দেহ নেই। তাই আপনাদের কাছে আমরা বলতে চাই যে মমতা ব্যানার্জি কিন্তু এখন রাজনীতি নিয়ে মাথা ঘামাচ্ছেন। মানুষের কাছে কি করে সুবিধা পৌঁছে দেওয়া যায়, কি করে বিনামূল্যে রেশন পৌঁছানো যায় খাদ্য সাথীর মাধ্যমে, কি করে মেয়েদের কন্যাশ্রী দেওয়া যায়। এর মধ্যে 67 লক্ষ মেয়ে কন্যাশ্রী পেয়েছে। কি করে ছাত্রছাত্রীদের সবুজ সাথী সাইকেল পৌঁছে দেওয়া যায়। এ পর্যন্ত 84 লক্ষ ছেলে মেয়ে খাদ্য সবুজ সাথী সাইকেল পেয়েছে। কি করে তপশিলীদের, আদিবাসীদের সহজে সার্টিফিকেট দেওয়া যায়, কাস্ট সার্টিফিকেট।
মমতা ব্যানার্জি সেই নিয়ে চিন্তা করছে। এই 10 বছরে এই রাজ্যের চেহারা পাল্টে গিয়েছে। আমি তো 72 সাল থেকে এখানে আসছি। আগে তো হলদি নদীর ব্রিজ ছিল না, আমরা বাজকুলে আসতাম নদী করে খেয়া পার হয়ে। আজকে দীঘা পর্যন্ত রাস্তা, দীঘার যে রেল লাইন মমতা ব্যানার্জি রেলমন্ত্রী হিসেবে করে দিয়ে গিয়েছে। আর আজকে রাস্তাটা দেখবেন যা হচ্ছে, এই রাস্তা সম্পূর্ণ হয়ে গেলে 4 লেন হাইওয়ে হয়ে যাবে। এই কাজ মমতা ব্যানার্জি করেছে, কোন বিজেপির দালাল এসে এই কাজ করে। আপনাদের আমি তাই এই কথা বলতে চাই যে আজকে প্রশ্ন হচ্ছে যে আমরা দীর্ঘদিনের পরিচিত মমতা ব্যানার্জির সাথে থাকবো না অন্য কারোর কথায় প্রলুব্ধ হব? মমতা ব্যানার্জি কে? মমতা ব্যানার্জি হচ্ছে সেই মানুষ যিনি 7 বার সাংসদ হয়েছেন, 7 বার, 2 বার বিধায়ক হয়েছেন এবং মুখ্যমন্ত্রী হয়েছেন। যে মমতা ব্যানার্জি লড়াইয়ের মাধ্যমে উঠে এসছেন, আজকে তাকে 3য়বারের জন্য মুখ্যমন্ত্রী করতে হবে, এটাই আমাদের সবচেয়ে বড় সমস্যা। একটু আগে সুফিয়ান বলছি, আমি নিজেও নন্দীগ্রাম আন্দোলনের সময় অনেকবার নন্দীগ্রাম গিয়েছি। নন্দীগ্রামে সিপিএম এর বন্দুক, পিস্তল, বোমের ব্যবহার দেখেছি। আমার মনে আছে যেদিন নন্দীগ্রামে গুলি চলল, সম্ভবত দিনটা 14ই মার্চ 2007, আমরা বিধানসভায় ছিলাম, বিধানসভা চলছিল। আমি একটা প্রশ্ন করছিলাম কোন একটা মন্ত্রীকে, আমায় পার্থ চ্যাটার্জি এসে বলল, দাদা নন্দীগ্রামে গুলি চলেছে, চলুন দিদির বাড়ি যাই। আমরা বিধানসভায় হইচই করে বালচাল করে দিয়ে মমতা ব্যানার্জির বাড়ি গেলাম। মমতা ব্যানার্জি দেখি রেডি হয়ে আছে, খবর পেয়েছেন গুলি চলেছে, বললেন আমি যাব। সেই 14ই মার্চ মমতা ব্যানার্জি নন্দীগ্রাম রওনা হলেন। তার রাস্তায় একবার চণ্ডীপুরে সিপিএম এর লোকরা তাকে আটকাল, তারপর রেয়াপাড়ায় তিনি আটকে গেলেন। সারা রাত মমতা গাড়ির মধ্যে বসে রইলেন, আর সিপিএম এর লোকরা বাইরে থেকে গালাগাল দিল। তারপর সকালে তিনি নন্দীগ্রাম হাসপাতালে পৌঁছলেন। আমি দায়িত্ব গণ আন্দোলনের একজন ছাত্র হিসেবে বলতে চাই, মমতা যদি নন্দীগ্রামে যেতেন না যেতেন, নন্দীগ্রাম সারা ভারতবর্ষের শিরোনামে আসত না। মমতা যদি নেতৃত্ব না দিতেন, নন্দীগ্রাম থেকে সিপিএম লক্ষণ শেখ জল্লাদ ভোটে যেত না। যারা দাবি করে তারা নন্দীগ্রামের আন্দোলন করেছে, নন্দীগ্রামের আন্দোলন সুফিয়ানের মতো স্থানীয় নেতারা করেছে। আমরা বাইরে থেকে গিয়েছি, মমতা ব্যানার্জি নেতৃত্ব দিয়েছেন। কোন সরস্বতী বড় পুত্র এসে সুন্দর চেহারা নিয়ে আপনার অভিজ্ঞতা থেকে বলছি। তাই আজকে সেই মমতা ব্যানার্জির সামনে অনেক লোক চ্যালেঞ্জ দিচ্ছে, দিল্লি থেকে মমতাকে অপমান করার চেষ্টা করা হচ্ছে। আজকে মমতার সঙ্গে দাঁড়াতে হবে, মমতাকে সরাতে চায়। তার কারণ দেশের পুঁজিপতি শ্রেণী চায় না যে একটা নিম্ন মধ্যবিত্ত ঘর থেকে উঠে আসা মেয়ে যে এখনো নীল পাড় সাদা শাড়ি আর পায়ে হাওয়াই চটি পরে সে বাংলার মতো একটা রাজ্যের নেতৃত্ব দেবে, এটা দিল্লির পুঁজিপতিরা চায়। তাই চক্রান্ত চলছে, একটা ছোটখাটো ঘটনাকে বাড়িয়ে দেখানোর চেষ্টা করা হচ্ছে। বিজেপি সভাপতি, তার নামও সবাই জানত না, জেনে গেল। তার নাম জগৎ প্রসাদ নাড্ডা, জেপি নাড্ডা। তিনি পশ্চিম বাংলায় এসেছিলেন। তারা কোনো জায়গা পেলেন না, মমতা ব্যানার্জির বিধানসভা কেন্দ্রে গেলেন, শান্তিতে করলেন। তারপর অভিষেক ব্যানার্জির লোকসভা কেন্দ্রে যাবেন। যাওয়ার পথে তার কনভয়ে কয়েকটা ইট পড়ল, না পড়লে
কিন্তু কয়েকটা ইট করেছে। বিজেপি এমন ভাব করছে যে ভারত আর চীনের যুদ্ধ হয়ে গিয়েছে, বলছে বিরাট কয়েকটা গাড়ির কাঁচ ভেঙেছে। আর ওদের কৈলাস বিজয় বার্দিয়া তার দেখুন এইটুকু কেটে গেছে। বলছে পশ্চিম বাংলা থেকে আইপিএস অফিসারদের সরিয়ে দেন। এই যে বলছে ভারতের সংবিধান ওরা পাবে, এই যে পুলিশরা আছে, আপনাদের মনে রাখতে হবে এই পুলিশ রাজ্য সরকারের অধীনে আছে এবং থাকবে। সংবিধানে 7 নম্বর লিস্টে দেওয়া আছে ল অ্যান্ড অর্ডার রাজ্য সরকারের অধীনে। কোন আইনগত ব্যবস্থায় রাজ্য সরকারে যে কাজ করে আইপিএস অফিসার তাকে সরাবার কোন অধিকার কেন্দ্রীয় সরকারের নেই। জোর করে যদি সরায় তাহলে লড়াই হবে, বাধা দিলে বাঁধতে লড়াই লড়তে হবে। আজকে তাই আমি আপনাদের বলছি যে বিজেপি ভাবছে অশান্তি সৃষ্টি এই বাংলায় ওরা জিতবে। ওরা একটা লোককে পাঠিয়েছে, লোকটা মাল বলবো জানি না, একটা মালকে পাঠিয়েছে, তার নাম কৈলাস বিজয় বার্দিয়া। নামটা বিজয় বর্গীকে, বর্গীরা ছিল মারাঠা হানাদার, ভাস্কর পণ্ডিতের নেতৃত্বে বাংলায় আসতো লুট করতে। আমরা ছোটবেলায় কবিতা পড়তো, খোকা ঘুমালো পাড়া জুড়ালো বর্গী এলো দেশে, বুলবুলিতে ধান খেয়েছে খাজনা দেবে। সেই বর্গী কৈলাস বিজয় বর্গী সে এসছে, তার নাম আবার কৈলাস। কৈলাস মানে সে সেই বলছে কৈলাস লাশ কোথায়? বলছে লাশ আমাদের তো কেউ মরেনি। বলছে না, মর্গে যাও, দেখো বেরোয়ারিশ পিএস লাশ আছে কিনা, তাহলে তাকে দাঁড় করি দাঁড়ায় বিজেপির শহীদ। তার কারণ ওরা গণ আন্দোলন করে, কে প্রেমে ব্যর্থ হয়, অনেক বাচ্চা ছেলেরা গলায় দড়ি দেয়, তাকে নিয়ে এসে বলছে বিজেপির সংগ্রামী কর্মী ছিল, এ হচ্ছে তৃণমূলের হাতে মারা গিয়েছে। স্বামী স্ত্রীর ঝগড়া হয়েছে অনটনের জন্য, স্বামীকে গলায় দড়ি দিয়েছে, তাকে নিয়ে এসে বলছে এ হচ্ছে আমাদের বিজেপির শহীদ। এই মিথ্যা শহীদের প্ররোচনা বাংলা ভুলবে না। আমরা বলতে চাই যে পশ্চিম বাংলায় আজকে আমরা দেখছি যে ওদের যে নেতা তাদের উপর কারো ভরসা নেই। কার ভরসা নেই? বিজেপি দিল্লির নেতাদের ভরসা নেই। যদি থাকত তাহলে অমিত শাহ বারবার আসতে হতো, নাড্ডার আসতে হতো না, বিজয় বর্গীর আসতে হতো না, অমিত তলবিয়ার আসতে হতো না। এই যে হনুমানগুলো বাইরে থেকে সে ধুপ করে লাফিয়ে পড়ছে, তার কারণ পশ্চিমবাংলার দিলীপ ঘোষ ব্যর্থ। কিন্তু দিলীপ ঘোষ হচ্ছে মত ষাঁড়ের মতো, ষাঁড় যখন খেতে যায় চোখটার ভিতরটা লাল হয়ে যায়, সে তখন দৌড়ে কারুকে না দেখে। দিলীপ ঘোষ যাকে পাচ্ছে সকালবেলা হাঁটতে বেরোচ্ছে, যাকে পাচ্ছে গুটিয়ে দিচ্ছে। মাঝে মাঝে বলছে তৃণমূলের এবার পেটানো শুরু করো, এবার মারবো। আমি বলি দিলীপ ঘোষ, তুমি বাপের বেটা হয়ে তৃণমূলকে মারা চেষ্টা করো। তাই আজকে এই লড়াইটা হয়ে গিয়েছে দিলীপ ঘোষদের সাথে নয়, বাইরের এইসব বিজেপি নেতার সঙ্গে বাঙালিদের। বাঙালি ওনার বাহারি লড়াই, বাঙালির প্রতিনিধি হচ্ছে মমতা ব্যানার্জি, আর এই বাহারি হচ্ছে নাড্ডা, চাড্ডা, অমিত শাহ, বিজয় বার্দিয়া, এরা সব আসছে। বাংলার অসুবিধা, বাংলার আত্মসম্মান, বাংলার পশ্চাৎ আমরা কোনদিন ভুলব না। স্বাধীনতা সংগ্রামের বাংলা, যে বাংলার সবচেয়ে বেশি ছেলে সেই ক্ষুদিরাম বসুকে দিয়ে শুরু, যারা ফাঁসির মঞ্চে জীবন দিয়েছে। আমি আন্দামান গিয়েছি কয়েকটা, আন্দামানের সেলুলার জেলে যারা বন্দী ছিল দ্বীপান্তরে,
তার বেশিরভাগ মানুষ হচ্ছে বাঙালি। সেই বাঙালি অস্মিতার লড়াই আজকে হচ্ছে বাংলার মাঠে। আপনারা বাঙালির সঙ্গে থাকবেন তো, তাহলে মমতা ব্যানার্জির সঙ্গে থাকুন। এই লড়াইটাই আমরা লড়ছি। এই যখন এত সব হচ্ছে, গান্ধী একজন সবুজ নাম লেখালে বাংলার বিশ্বাসঘাতকের সাথে সিরাজদৌল্লা তিনি হেরে গিয়েছেন, কিন্তু মানুষ ইতিহাসে সিরাজদৌল্লাকে মনে রেখেছে বাংলার শেষ স্বাধীন নবাব। মানুষ মির্জাফর, উমিচাঁদ, জগৎ সিংকে ঘৃণা করে। লোকে ছেলের নাম রাখে সিরাজ, কেউ ছেলের নাম মির্জাফর রাখে না। তাই আমি বলছি শ্রীমান শুভেন্দু আজ মির্জাফরদের দলে, বিশ্বাসঘাতকদের দলে নাম লেখাবে, বিজেপিতে চলে গিয়ে এইটা দুঃখে। আপনারা হয়তো জানতে চাইতে পারেন যে শুভেন্দু গেল কেন। আমি আপনাদের সংক্ষেপে বলি, শুভেন্দুকে আমি অনেকদিন চিনি, ওর বাবাকে তার আগে দেখেছি। অনেকে বলছে তিনি বিরাট পালন, কিন্তু তৃণমূল হওয়ার পর শুভেন্দু প্রথম দুটো নির্বাচন 2001 এবং 2004 হেরে গিয়েছিল। 2001-এ মুখবেরিয়া থেকে কিরণময় নন্দর কাছে হেরেছে বিধানসভা। 2004-এ লক্ষণ শেঠের কাছে হেরেছিলেন তমলুক লোকসভায়। শুভেন্দু এমন কিছু পালোয়ান, তার থেকে অখিল বড় পালোয়ান। অখিল এখানে যুব তৃণমূলের সভাপতি ছিলেন। যেদিন মমতা পশ্চিমবঙ্গ যুব কংগ্রেসের সভাপতি হয়েছে, সেই দিন থেকে অখিলকে যুব কংগ্রেসের সভাপতি করেছে। আমি অখিলের সাথে বহু মিটিং করেছি মেদিনীপুরের বিভিন্ন জায়গায়। আজকে অখিলের ছেলে বড় হয়েছে, কিন্তু তখন উন্নত এত এনার্জেটিক ছেলে আমি দেখিনি। সেই অখিল 2001-এ রামনগর থেকে জিতেছে, আবার 2011-এ জিতেছে, 2016-এ জিতেছে। আমাদের এখানে যে এমএলএরা আছে, এরা সবাই বারবার জিতেছে। ওই সরস্বতী বরপুত্রকে ছাড়াই আমরা জিতেছি। আমি আপনাদের কাছে জানাতে চাই, শুভেন্দু আমাদের স্নেহ, ও তো আগে ওই দুবার জিততে পারল না। তারপর 2006 ওর বাবা শিশির বাবু কোনটাই সাউথ সিটটা ছেড়ে দিলেন ওর জন্য, নিচে গিয়ে এগলায় জানান। এই কোনটাই সাউথ সিটটা হচ্ছে বরাবর সিপিএম বিরোধী। একবার দল শিশির বাবুকে মনোনয়ন দেয়, আমরা শৈলজাকে মনোনয়ন দিয়েছিলাম। শৈলজা দাস কাঁথির থেকে জিতেছে, এই কাঁথি সাউথ থেকে জিতেছে। তারপর 2006 প্রথমবার শুভেন্দু এমএলএ হল। তখনই আমার সঙ্গে আলাপ হলো। অল্প বয়স্ক ছেলে, এখনো বয়স হচ্ছে 49, আর অত তরুণ নেই, দেখতে ভালো। আমার কাছে জিজ্ঞেস করতো কিভাবে রাজনীতি করবে, কিভাবে পার্লামেন্ট অ্যাসেম্বলিতে প্রশ্ন। তারপর 2009 আমিও লোকসভায় গেলাম শুভেন্দু হয়ে। আবার 2014-তে আমি আবার লোকসভায় গেলাম শুভেন্দু হয়ে। 2016-তে মমতা ব্যানার্জি ওকে বললেন যে তুমি নন্দীগ্রামে গিয়ে দাঁড়াও। নন্দীগ্রামে যে এমএলএ ছিল ফিরোজা বিবি, শহীদের মা, তাকে পাঁশকুড়া থেকে মনোনয়ন দিয়ে মমতা শুভেন্দুকে দাঁড় করালেন। মন্ত্রী করলেন, এবং দুটো দপ্তর দিলেন, পরিবহন আর সেচ। আর কত শুভেন্দু চায়, এই প্রশ্নটা হচ্ছে সেচ কত শুভেন্দু চায়, এটাই আমার প্রশ্ন। আমি এটাই মমতা ব্যানার্জি আমার বলেছিলেন, আপনি দেখুন শুভেন্দুর সাথে কথা বলে ওকে রাজি করাতে পারেন কিনা। আমরা বলেছি
বলেছিলাম যে শুভেন্দু তুমি অবজারভার ফেরত চাইছো, সেটা করা যাবে না, তুমি দলে থাকো, সব রকম কিছু পাও। অভিষেক ব্যানার্জি শুভেন্দুর সাথে কথা বলতে চেয়েছিল, আমি মুখোমুখি বসেছিলাম অভিষেক, প্রশান্ত কিশোর এবং শুভেন্দু। শুভেন্দু সেদিন বলল যে না, অভিষেক তোমার বিরুদ্ধে আমার কোনো আপত্তি নেই, কোনো অভিযোগ নেই। আমি আশ্চর্য হয়ে গেলাম। কালকে দেখছি শুভেন্দু বলছে যে তোলাবার ভাইপোকে হঠাৎ ওর লজ্জা হয় না, মুখোমুখি করলো যে তোমার বিরুদ্ধে অভিযোগ নেই, আর দিলীপ ঘোষ ওর মুখের কাছে চটি ধরে যেই করলো তুমি বক্তৃতা দাও, ভাইপোকে হঠাৎ। আমি আশ্চর্য, শুভেন্দু পশ্চিমবাংলায় রাজনীতির মানকে দাঁড়িয়ে দিয়েছে, কিন্তু এতে কিছু হয় না। বিশ্বাসঘাতকরা নয়, জনগণই ইতিহাসে শেষ কথা বলে শুভেন্দুতে বিশ্বাসঘাতকতা করেছে। গান্ধীজির আদর্শের কথা বলে গান্ধীর হত্যাকারীদের পার্টি বিজেপিতে গিয়েছে। এই বিশ্বাসঘাতকতার জন্য মানুষ ওকে কোনোদিন ক্ষমা করবে না। এবং শুভেন্দুর সম্বন্ধে শেষ করে দিচ্ছে, শুভেন্দু খুব বেটার হয়েছে। অনেকে আমার গুরুদের কি বলে, আমি বললাম একটা মুনির গল্প বলে। একটা মুনি ছিল, সে জঙ্গলে থাকত, একটা ইঁদুর ছিল, সেই ইঁদুর তার ওখানে খেলা করতো, মুনি ওকে দুধ খাওয়াতেন। একদিন বেড়াল একটা ইঁদুরকে মারতে, আবার ইঁদুর সে মুনির কাছে আশ্রয় দিল। মুনি বললেন ঠিক আছে, তোকে আমি বেড়াল করে দিচ্ছি, মন্ত্র করলে ইঁদুরটা বেড়াল করে। আবার একটা কুকুর বেড়ালকে আক্রমণ করল, আবার বেড়াল মুনির কাছে গেল, মুনি ওকে মন্ত্রপুত্র জল দিয়ে ওকে কুকুর করে দিলেন। তারপর সেই জঙ্গলে একটা বাঘ এলো, বাঘ আসার পর কুকুরকে আক্রমণ করল, কুকুর আবার আশ্রয় নিল মুনির কাছে। মুনি বললেন চল, তোকে আমি মন্ত্র দিয়ে বাঘ করে দিচ্ছি। বাঘ হওয়ার পরে সে বলল হাউ মাউ খাও, মানুষের মন্দ পাও, সেই মুনিকে খেতে। তখন মুনি বলল ইঁদুর ছিলি বেড়াল হল, বেড়াল ছিলি কুকুর হল, কুকুর ছিলি বাঘ হল, আমার দয়া আমাকেই মারবে নাকি? দয়ার যোগ্য তুমি নাও, আবার নেমটি ইঁদুর হও, আবার একদম ছোট থেকে বাঘ হয়েছিল, আবার জনগণ মন্ত্রপুত্র জল ফেলে তাকে আবার ইঁদুর করে দেবে। এটাই ইতিহাস। আপনাদের সবাইকে নমস্কার জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। আমি বেশিক্ষণ বলেছি, সন্ধ্যে হয়ে আসছে। মমতা ব্যানার্জির সবচেয়ে বিশ্বস্ত নেতা। আমার অনুরোধ, যাত্রা কেউ যাবে না, ববি আমার পক্ষে পশ্চিমবাংলার ধর্মনিরপেক্ষ রাজনীতির প্রতি সে যতক্ষণ বলবে ফিরাধারী একজন মানুষ না যায়। সবাইকে ধন্যবাদ দিয়ে আমার ধন্যবাদ জানাই আমাদের বর্ষিয়ান শিক্ষক সৌগত রায় মহাশয়কে। এরপরে বক্তব্য রাখবেন আমাদের সকলের নেতা, কলকাতা কর্পোরেশনের আমাদের মহানগরী মন্ত্রী জনাব শ্রী বিলাল হাজি মহাশয়। বিলাল হাজি অত্যন্ত প্রিয় নেতা শ্রী অখিল গিরি, আমাদের অর্জুন মাইতি, দাদা কজন লোক আমাদের সকলের অত্যন্ত সম্মানীয় লাইভ করছি তো অমিয় ভট্টাচার্য আছেন, আবু সুফিয়ান আছেন, হামুদ হোসেন আছেন, আমাদের কালকের স্বপ্ন
সুপ্রকাশ গিরি তিনি এখানে আছেন, আবু জহের এখানে বিখ্যাত অ্যাডভোকেট উনি আছেন, তাদের ভাই আছেন, আপনারা সকলে এখানে আছেন এবং বিশিষ্ট নেতৃত্বরা এখানে সবাই। প্রথমে আমি আমাদের পূর্ণভূমি মেদিনীপুর পূর্ণভূমি, তার কারণ এখানে ক্ষুদিরামের মতন ছেলে জন্মায়, এখানে মাতঙ্গিনী হাজার মতন মা জন্মায়, এখানে অনেক বড় বড় মানুষের জন্মভূমি এই মেদিনীপুর। তাই তাকে প্রণাম করে বলি ক্ষমা চাইছি। তার কারণ এই মেদিনীপুর থেকে যে মানুষটি এতদিন আমাদের সাথে ছিলেন হঠাৎ করে পাল্টি হয়ে গেলেন, তার জন্য মানুষের কাছে, এই মাটির কাছে আমরা ক্ষমা চাই। হ্যাঁ, সৌরভ যেটা বলছিলেন ঠিক, যে আমরা আগে কংগ্রেস করতাম, আমরা সবাই কংগ্রেস করতাম, শিশিরদা কংগ্রেস করতো, আমি কংগ্রেস করতাম, সৌগতদা কংগ্রেস করতো, অখিল কংগ্রেস করতো, আমরা সবাই কংগ্রেস করতাম। এবং সেইখানে ছোটবেলার থেকে, এবং শুভেন্দুও কংগ্রেস করতো, আমরা গান্ধীবাদ জিন্দাবাদ, সুভাষবাদ জিন্দাবাদ এই করে করে বড় হয়েছি, ছাত্র পরিষদ থেকে বড় হয়েছি। তারপর তৃণমূল কংগ্রেস করলাম, মমতা বন্দ্যোপাধ্যায় কংগ্রেস করতেন, বেরিয়ে এলাম যে সিপিএম এর বিরুদ্ধে লড়াই করতে দিচ্ছে না, লক্ষণ সেটের বিরুদ্ধে লড়াই করতে দিচ্ছিল না কংগ্রেস। আমরা বললাম হয় মরবো না হয় লড়বো, এইভাবে সিপিএম কে সরাবার জন্য তৃণমূল কংগ্রেস করলাম। কিন্তু গান্ধীবাদ সুভাষবাদ ছাড়িনি, গান্ধীবাদ সুভাষবাদ জিন্দাবাদ আজও বলি আমরা, তার কারণ আমরা কংগ্রেস করি এবং সেটা আজকে তৃণমূল কংগ্রেসে পরিণত হয়েছে। কখনো ভাবিনি যে গান্ধীজির হত্যাকারী নাথুরাম গডসের জিন্দাবাদ কোনদিন বলতে হবে, যেদিন নাথুরাম গডসের জিন্দাবাদ বলতে হবে সেদিন যেন মৃত্যু হয়। এই শুভেন্দু অধিকারী আমারও অত্যন্ত প্রিয় ছিল, দুর্ভাগ্য যে তাকে আজকে নাথুরাম গডসের জিন্দাবাদ করতে হচ্ছে। অর্থাৎ এত বছর ধরে যে বিশ্বাস করলাম, যে আদর্শে বিশ্বাস করলাম, সেই আদর্শ শুধু ধান্দাবাজির জন্য না জেল যাওয়ার হয়, না আরো বড় কারণে উচ্চ আকাঙ্ক্ষার জন্য সেটাকে বিসর্জন দিলাম। কিন্তু ভগবান যা করে মঙ্গলের জন্য। আজকে যদি সুপ্রকাশ আমায় না ডাকতো আমি বুঝতে পারতাম না যে একটা মুক্ত বাতাস, আমি যখন কোলাঘাট থেকে ঢুকছি দেখছি একটা মুক্ত বাতাস বইছে, সবাই আনন্দ করছে, সবাই হাততালি করছে, বলছে বেঁচে গেলাম দাদা, বেঁচে গেলাম, আমরা সবাই রাজার এই রাজার রাজত্বে, এখন আর কোন রাজা প্রজা হয়ে আমাদের আমরা থাকবো, আমরা কোন প্রজা হয়ে থাকবো। লজ্জা লাগে না শুভেন্দু বাবু, আপনার লজ্জা লাগে না যে কৃষকের আন্দোলন আপনি করছেন বলে দাবি করেন? নন্দীগ্রামে কৃষকের আন্দোলন করছেন, হ্যাঁ মমতা ব্যানার্জি সিঙ্গুরে কৃষকের আন্দোলন করেছে, নন্দীগ্রামে কৃষকের আন্দোলন করেছে, জীবনে অনেক আন্দোলনের প্রোডাক্টের নাম হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়। আপনার লজ্জা লাগে যে সেই কৃষককে যারা বিক্রি করে দিতে চাইছে? তিনটে কৃষি আইন এনেছে, একটা হলো কৃষকের মাল যে কেউ বড় কর্পোরেট কিনতে পারবে, তার কোন দাম থাকবে না, যে দামে সে দেবে সেই দামে কিনে নেবে, কৃষকের উপরে আর কোন নিয়ন্ত্রণ, কৃষকের মাল বিক্রি করার নিয়ন্ত্রণ থাকবে না, অর্থাৎ দাম কমিয়ে কৃষকের মাল বিক্রি হয়ে যাবে। দ্বিতীয়ত হচ্ছে এসএনডিএফ
ছোট আড়তদার, কৃষি বাজার সব উঠে যাবে। তারপর একটা দিন আসবে যখন কৃষকরা লস খাবে। তারপর একটা দিন আসবে যখন কৃষকের জমি কর্পোরেটের হাতে চলে যাবে। আর তারপর দিন কৃষকের জমিতে কৃষক নিজের শ্রমিক হয়ে থাকবে। বড় বড় কর্পোরেটরা জমিকে জমি কারবার করবে। তার প্রতিবাদ যখন সারা ভারতবর্ষে হচ্ছে, আপনি কৃষি আন্দোলনের নেতৃত্ব দিয়েছিলেন, কৃষকের স্বার্থের নেতৃত্ব দিয়েছিলেন। পুঁজিপতিদের যারা কৃষককে বিক্রি করে দেয়, শুভেন্দু বাবু তাদেরকে বাদ হলেন। অমিত শাহ কি বললেন যে আমাকে একটু ঠাই দাও, আমার যে কুকর্ম সেগুলোকে সব তুমি সরিয়ে নাও, আমি আর থাকতে পারছি না, তোমার পদে ধুলির তলায় আশ্রয় দেব। লজ্জা লাগে, লজ্জা লাগে, লজ্জা লাগে যখন তার সহকর্মী নিজেকে বলতে হয়, সহকর্মী বলতে হয়, লজ্জা লাগে। তার কারণ না, আমরা জানি লড়াই 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 চাই, লড়াই করে বাঁচতে চাই। এই লড়াইয়ের নেত্রীকে মমতা ব্যানার্জি। আমাকে মমতা ব্যানার্জি লড়াই, এই লড়াইয়ের নেত্রী মমতা। আর আপনি ভয়ের চোটে চলে গেলেন। আর ওইখানে হয়েছে কি জানেন? ওটা হয়েছে বিজেপির গেরুয়া রঙের ওয়াশিং মেশিন। তৃণমূলে থাকে চোর, ওয়াশিং মেশিনে ঢুকিয়ে বার করে দিলে সে হলো সাধু। আমি এখন চোর বটে, তুমি হলে সাধু। বাহ 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 ভাই, এইভাবে মানুষকে ধোকা দিলে। মমতা ব্যানার্জিকে নয়, মমতা ব্যানার্জিকে নয়, মানুষকে ধোকা দিলে। মানুষের অধিকারে বঞ্চিত করেছ যারে, দাও নাই তাদের সম্মান। সেই সম্মান যখন পশ্চিমবঙ্গে ছিল না, দিয়েছিলেন কে? তার নাম মমতা বন্দ্যোপাধ্যায়। আজকে সেই সম্মান তোমার নেই। এখন পরিবারতন্ত্রের কথা বলছি, পরিবারতন্ত্রের কথা বলছি। 2000 সালের নমিনেশন পেয়েছিলে, ছাত্র নেতা হয়েছিলে। 2006 এর নমিনেশন পেয়েছিলে, 2001 এর পেয়েছিলে, 2009 ওইটুকু বাচ্চা ছেলে এমপির নমিনেশন পেয়েছিলে। কিসের জন্য? কোন আন্দোলন করে উঠেছিলে না, শিশির বাবুর ছেলে বলে পেয়েছিলে। অর্থাৎ তুমিও পরিবারতন্ত্রের কথা বলে। হ্যাঁ, ফিরাদ হাকিম আমার বাবা মা কেউ কোনোদিন রাজনীতি করেনি, লড়াই করতে করতে এই জায়গায় এসেছি। সুতরাং সিঁড়ি দিয়ে আমি উঠেছি, লিফট দিয়ে কিন্তু তুমি লিফট দিয়ে তুমি উঠেছ। শিশির অধিকারীর ঘরে জন্ম না নিলে ওইখানে বসে থাকতে কোনদিন উঠে গিয়ে শুভেন্দু অধিকারী কাদের জন্য বলছে? কাদের? তুমি যে দলে গেছো সেই দলে কোথাও পরিবারতন্ত্র নেই, আমাদের দলে নেই, আমাদের দলে নেই। আমরা চাই আমাদের আদর্শ, আমাদের পরবর্তী জেনারেশন নিয়ে লড়াই করুক, কারণ আমরা একদিন মারা যাব। মমতা ব্যানার্জির আদর্শ, গান্ধীবাদ জিন্দাবাদ, সুভাষবাদ জিন্দাবাদ, এই নিয়ে উঠুক করে জেনারেশন আমরা চাই। তাই তাদের আমরা এগিয়ে দিতে চাই। আর তোমাদের নেই? বসন্তলাল সিন্ধিয়ার ছেলে, সে আজকে বসন্ত সিন্ধিয়া নেই, বাসুদেব সিন্ধিয়া। পীযূষ গোয়েল কার ছেলে? তার বাবা ঠাকুর দাদা বিজেপির নেতা ছিল। অনুরাগ ঠাকুর কার ছেলে? তার বাবা যে বলেছিল গদ্দার কো গলি মারো, সে অনুরাগ ঠাকুর, সে তার বাবা চিফ মিনিস্টার ছিল না। আজকে পুনা মহাজন, প্রমোদ মহাজনের মেয়ে নয়, প্রিয়াঙ্কা মুন্ডে, গোপীনাথ মুন্ডের মেয়ে নয়, আমাদের প্রভাস সাহেব সিং, দীক্ষিতের মুখ্যমন্ত্রী সাহেব সিং এর ছেলে নয়, যে একটা এমপি। জ্যোতির্ময় সিন্ধিয়া, সিন্ধিয়া পরিবারকে তেল দিয়ে নিয়ে গেছো ভেতরে ভাঙিয়ে। আর তোমার নিজের ছেলে অমিত শাহ, জয় শাহ, বিরাট ক্রিকেটার ছিল নাকি? বিরাট ক্রিকেটার নাকি? ক্রিকেট ভাষ্যকার। সে কি করে বিসিসির ওই বড় বড় পদে গিয়ে বসলো? পরিবারতন্ত্র নয়। তোমরা পরিবারতন্ত্র করো না,
যেটা সৌগতদা বলেছে ঠিক, যে মানসিক বাঘ তৈরি করে আবার মানসিক মানুষ তৈরি করে। আপনারা ঠিক করবেন শুভেন্দু অধিকারী। আমরা শুধু